ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দ্বিতীয় লেসন আলোচনা করব। আমাদের প্রথম লেসন ছিল ইংরেজি গ্রামারের সমস্যাগুলো নিয়ে আমরা কিছু আলোকপাত করেছি। তো আমি সেখানে একটি কথা বলেছি বারবার, যে কোনো কিছু বুঝতে হলে উই মাস্ট বি লজিক্যাল হলে সব কিছু সহজে বোঝা যায়। আমরা সাধারণত লজিক্যালি ভাবি না। আমি বিকাশ মণ্ডল, যৌক্তিক কিছু ছাড়া আমার কাছে কোনো কিছু গ্রহণযোগ্য নয়। আমি এ প্রসঙ্গে ছোট্ট একটা উদাহরণ দিই। আমার ছাত্র জীবনে কেমিস্ট্রি ক্লাসের টিচার আসলেন কার্বন ডাইঅক্সাইড পড়াতে। উনি বললেন কার্বন ডাইঅক্সাইডের ধর্ম হচ্ছে আগুন নেভায়, মোমবাতিতে ফু দিলে আগুন নিভে যায়। আমি প্রশ্ন করলাম, মোমবাতিতে ফু দিলে আগুন নিভে যায়, কিন্তু উনুনে ফু দিলে তো আগুন জ্বলে, মানুষ তো উনুনে ফু দিয়ে আগুন জ্বালায়, তখন কি কার্বন ডাইঅক্সাইড বের হয় না? উনি এর কোনো সঠিক বা যৌক্তিক ব্যাখ্যা দিতে পারলেন না। ব্যাখ্যা তো অবশ্যই আছে, আমি পরবর্তীতে সেটা পেয়েছি, কিন্তু এ ধরনের প্রশ্ন আমাদের থাকা উচিত। আমরা সবকিছুই প্রশ্নাতীতভাবে যদি মেনে নেই, তাহলে আমরা লজিক্যালি ভাবতে পারবো না। ইংরেজির ব্যাপারেও আছে এরকম, যে আমরা যখন পড়ি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কর্তার পরে আমি যার হবে, ভার্বের শেষে আইএনজি যোগ হবে। আই এম গোয়িং, আমি যাইতেছি। এমটা কেন দরকার? এ প্রশ্নের জবাবটা সহজলভ্য নয়। আমরা কেন মূল ভার্বের সাথে অক্সিলারি ভার্ব ব্যবহার করি, এর যৌক্তিক কোনো কারণ আমরা জানি না, এবং এর জন্যই, এই সমস্ত কারণেই ইংরেজি আমাদের কাছে, গ্রামারটা আমাদের কাছে অনেক দুর্বোধ্য হয়ে যায়। এনিওয়ে, আমি আজকে বাক্য গঠন নিয়ে কিছু কথা বলবো। আমি গত লেসনে বলেছি বাংলা বাক্যের গঠন চলন, ইংরেজি বাক্যের গঠন চলন একরকম নয়। ইংরেজি বাক্যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসে। এটা সাধারণত, এটা বেসিক স্ট্রাকচার ইংরেজি বাক্যের। এবং এ প্রসঙ্গে আমাদের একটা জানতে হবে, ভার্ব ছাড়া সাধারণত ইংরেজি বাক্য গঠন করা যায় না। প্রতিটি বাক্যেই একটি ভার্ব থাকতে হবে, এবং ভার্বকে ঘিরে অন্য শব্দগুলো আবর্তিত হয়, অন্য শব্দগুলো বাক্যে আসে। যে ভার্বকে বলা হয় এজন্য সোল অফ দ্য সেন্টেন্স, এবং ভার্বের উপরে বাক্যের বৈশিষ্ট্য অনেক কিছু নির্ভর করে। ভার্ব মূলত একটা সেন্টেন্সকে শাসন করে, এজন্য ভার্বকে বলা যায় গভর্নমেন্ট অফ দ্য সেন্টেন্স। কাজেই ভার্ব খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার একটা বাক্যের জন্য। আমরা যদি বাক্যের ভার্বটিকে ধরতে পারি, তাহলে সবকিছু পেয়ে যাব। যেমন আমি যদি বলি, সেই একই কথা, পুরানো উদাহরণ, আমি ভাত খাই। এ বাক্যে খাই এটি ভার্ব। কে খায়? আমি খাই। আমি কর্তা বা সাবজেক্ট। কি খাই? ভাত খাই। ভাত হচ্ছে কর্ম বা অবজেক্ট। ইংরেজি বাক্য সাজাতে হলে আমাদের সাজাতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ আমি খাই ভাত, আই ইট রাইস। হয়ে গেল। শুধু একটা কথাই তো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমাকে চিনতে হবে ভার্ব। ভার্বকে যদি আমরা কে প্রশ্ন করি, কে, তাহলে যে জবাব পাবো সেটা হচ্ছে সাবজেক্ট।
এবং কি প্রশ্ন করে যে জবাবটি পেলাম সেটা হলো অবজেক্ট। ভার্ব চিনতে পারলে আমরা তো সাবজেক্ট এবং অবজেক্ট দুটোকে চিনতে পারি। তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজিয়ে বাক্যটি গঠন করে ফেললাম। এটা তো কঠিন কিছু নয়। সে আমাকে চেনে, এক ভার্ব হচ্ছে চেনে। কে চেনে? সে চেনে। কাকে চেনে? আমাকে চেনে। আমাকে এটি অবজেক্ট, সে সাবজেক্ট, চেনে ভার্ব। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সে চেনে আমাকে। হি নোজ মি। তাহারা আমাকে দেখেছিল। দেখেছিল ভার্ব। কারা দেখেছিল? তাহারা। কাকে দেখেছিল? আমাকে। তাহারা সাবজেক্ট, আমাকে অবজেক্ট, দেখেছিল ভার্ব। দে স মি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অর্থাৎ ভার্বকে ধরে যদি আমরা কে বা কারা প্রশ্ন করি তাহলে যে জবাবটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট, এবং কি বা কাকে প্রশ্ন করে যে জবাব পাবো সেটা হলো অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজাতে আমাদের তো আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। ইংরেজি বাক্য গঠন আমরা সহজেই করতে পারি। শুধু মনে রাখতে হবে ইংরেজি বাক্যে সাবজেক্ট, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব বসবে, ভার্বের পরে অবজেক্ট। ভার্বের আগে সাবজেক্ট থাকবে, পরে অবজেক্ট থাকবে। এটাই হচ্ছে মূল কথা। তারপর অন্য যা কিছু থাকে থাকবে, সেটা পরের ব্যাপার। কিন্তু বাক্যের মূল অংশ হচ্ছে এটুক, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। শুধু এটুক মনে রাখলে আমরা অনেক ছোট ছোট বাক্য গঠন করতে পারি। সে একটি কলম কিনলো। কিনলো ভার্ব। কে কিনলো? সে সাবজেক্ট। কি কিনলো? কলম। একটি কলম, এটা অবজেক্ট। তো আমরা সাজাবো, সে কিনলো একটি কলম। হি বট এ পেন। এভাবে আমরা অনেক উদাহরণ দিতে পারি। তাহারা বল খেলে। কাহারা খেলে? তাহারা। কি খেলে? বল খেলে। তাহারা সাবজেক্ট, বল অবজেক্ট, খেলে ভার্ব। তাহারা খেলে বল। দে প্লে বল। তো আমার মনে হয় ইংরেজি বাক্য গঠন অত্যন্ত সহজ ব্যাপার, কিছুই কঠিন নয়। এ তো গেল আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এ নিয়ে আমরা সাধারণত মূল বাক্যটা গঠন করতে পারি। এরপরে কিছু বাক্য থাকে, ছেলেগুলি দৌড়ায়। এইখানে ভার্ব দৌড়ায়। কারা দৌড়ায়? ছেলেগুলি সাবজেক্ট। এখানে ভার্বকে যদি আমরা কি বা কাকে প্রশ্ন করি কোনো জবাব আসবে না। তার মানে এ ভার্বটির কোনো অবজেক্ট নেই। সেক্ষেত্রে আমরা শুধু সাবজেক্ট এবং ভার্ব সাজাবো, অবজেক্ট আমাদের নেই, সাজানোর দরকার নেই। ছেলেগুলি সাবজেক্ট, দ্য বয়েজ রান। ছেলেগুলি দৌড়ায়, হয়ে গেল। শিশুটি কাঁদে। কাঁদে ভার্ব। কে কাঁদে? শিশুটি সাবজেক্ট। আর কোনো প্রশ্নের অবকাশ নেই।
অবজেক্ট এখানে নেই, দুটো শব্দের বাক্য, প্রথমে আমার সাবজেক্ট, তারপরে ভার্ব, দ্য বেবি ক্রাইজ। তাহলে আমরা এখন একটা পার্থক্য বুঝতে পারলাম যে সব ভার্বের অবজেক্ট থাকে না, কোনো কোনো ভার্বের অবজেক্ট থাকে, কোনো কোনো ভার্বের অবজেক্ট থাকে না। এ দৃষ্টিকোণ থেকে ভার্বকে দুভাগে ভাগ করা যায়। যে ভার্বটির অবজেক্ট আছে সেটা ট্রানজিটিভ ভার্ব, বা যে ভার্বটির অবজেক্ট থাকে বা যে ভার্বটি অবজেক্ট নিতে পারে সেটা ট্রানজিটিভ ভার্ব। বাংলায় এটাকে আমরা বলি সকর্মক ক্রিয়া। আর যে ভার্বটি অবজেক্ট নিতে পারে না বা যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব। যেমন শিশুটি কাঁদে, কাঁদে, ক্রাই, ইনট্রানজিটিভ ভার্ব। তাহারা দৌড়ায়, দৌড়ায়, দে রান, রান, ইনট্রানজিটিভ ভার্ব। আমি বই পড়ি, আই রিড এ বুক। রিড ভার্ব, আই সাবজেক্ট, এ বুক অবজেক্ট। কি পড়ি? বই পড়ি। যে বুক এখানে অবজেক্ট, সুতরাং রিড ভার্বের একটি অবজেক্ট আছে, এটা ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের তাহারা হাঁটে, হাঁটে, দে ওয়াক, ওয়াক ভার্ব, দে সাবজেক্ট অ্যান্ড নো অবজেক্ট। সুতরাং ওয়াক ইনট্রানজিটিভ ভার্ব। আমার মনে হয় ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব চিনতে আর কোনো সমস্যা হওয়ার কথা না।